হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, সবাইকে শুভেচ্ছা। কে কেমন আছেন? আজকে অনেকদিন পর মূলত এই হকার লাইভটা করলাম, এবং আপনারা কমেন্টে আপনারা আমি যে শিরোনামটা দিয়েছি সেটা দেখেছেন, যে দুটো ছবির নাম করেছি। দুটো ছবিতে প্রাসঙ্গিক কতটা সেটা বড় মুশকিল, কারণ একটার নাম হচ্ছে 12 ফেইল, অপরটা অপারেশন জ্যাকপট। দুটো ছবির নাম এই কারণে উল্লেখ করলাম যে 12 ফেইল যেমন স্ক্রিপ্টিং করা হয়েছে 2 থেকে 2.5 বছর ধরে, এবং এটি ছবিটি নির্মাণে সময় লেগেছে 5 বছর। একটা ছবির সবচেয়ে বড় দিক হচ্ছে এর গবেষণা, এর রিসার্চ সোর্স গুলো। এখন আমাদের ঠিক পাশাপাশি প্রায় সর্বোচ্চ বাজেটের ছবি অপারেশন জ্যাকপট দেখবেন। অপারেশন জ্যাকপট কে করবে এটা নিয়ে গত কয়েক বছর ধরে দিন দরবার করা হয়েছে, এবং অনেকের নাম শোনা গিয়েছে। অবশেষে যাদের হাতে পড়েছে তারা মূলত সিনেমার লোক না। স্বপন চৌধুরী, অন্ত শোবিজ, সবাই সবাই জানি যে উনি ইভেন্ট বা অন্যান্য বিজনেসে দারুণ, কিন্তু এই ছবিটা করতে আসলে কতটুকু রসদ দরকার বা রিসার্চটা কতটুকু হয়েছে আমরা কেউ কিছু জানি না। এগুলো আমাদের ছবি নিয়ে, মানে আমাদের ছবির অবস্থা, আমরা প্রচুর কথা বলি, আমরা টক শোতে প্রচুর কথা বলি ছবি নিয়ে, এই করে দেবো ওই করে দেবো, কিন্তু আদতে আমরা কিছুই করতে পারি না। না পারার কারণ এইসব দেখেন। আমরা বাজেটের কথা বলি, খুব কাছাকাছি প্রায় বাজেটের একটা ছবি 12 ফেইল, যদিও মানে সর্বনিম্ন বাজেটের 2023-এ আলোচিত ছবিগুলোর মধ্যে যতগুলো আলোচনায় এসছে ছবি, তাদের ভেতরে সর্বনিম্ন বাজেট সেই ছবিটি সবচেয়ে বেশি রিকগনাইজড হলো। 12 ফেল নিয়ে আমাদের কেউ কেউ দু একজন আতেল খুব বাড়াবাড়ি রকমের আজে বাজে কথা বলার চেষ্টা করেছে, দু একজন নারীবাদীও রয়েছেন এর ভিতরে, কিন্তু 12 ফেল তারা আসলে এটা আপামর জনতার একটা ছবি হয়ে গিয়েছে, যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত থেকে একটু স্বপ্ন দেখা শুরু করে, এবং এই যে এডুকেশনাল পলিটিক্স ক্রাইসিস, পীড়ন, এগুলো নিয়ে যে দারুণভাবে দেখিয়েছেন বিধু বিনোদ চোপড়া, দ্যাট অসাধারণ বললেও কম বলা হবে। ছবিতে দেখেন, ছবিতে কোন রকম সেই অর্থে স্টার কাস্ট নেই, সেই অর্থে ছবির পিআর বা প্রচারণা তেমন কিছু নেই, কিন্তু ছবির কন্টেন্টটা কি দারুণ কাজে দিল। আমরা এইগুলো নিয়ে আসলে ভাবছি না, আমরা শুধু ভেবে যাচ্ছি যে আমাদের বিশাল বাজেটের ছবি করতে হবে, আমরা একটা বড় রকম পিআর করব, 8-10টা চ্যানেলের সাথে কন্টাক্ট করে প্রচুর ইন্টারভিউ দিয়ে বেড়াবো, এবং ছবিটা না জানি কি হয়ে যাবে, কিন্তু আদতে সেই কন্টেন্টের জায়গায় কিছুই থাকে না। আজকে যখন আমি কথা বলছি তখন কাগজের বউ, আমাদের ডিএ তাইব ভাইয়ের একটি ছবি। দেখেন, আমরা আহ, আজকে আড্ডা দিচ্ছিলাম ইত্তেফাকের নিচে জাহিদ আকবর সহ অনেকের সাথেই। জাহিদ একটা দারুণ কথা বললেন, দেখেন আমরা যখন একটা বাজে ছবি বলবো, যে একটা যে ছবি নিয়ে অনেকে নাম তুলতে চায় না, কাগজের বউ ছবিটি নিয়ে আহ, আহ, নির্মাতা চয়নিকা চৌধুরী দু একটা ইন্টারভিউতে বলছিলেন যে এটা আমার ফিল্ম না, প্রহেলিকা যেমন ফিল্ম এটা তেমন ফিল্ম না, পরবর্তীতে সেটি নিয়ে আবার সরি বলছেন আমার সাথে। আহ, কিন্তু আজকে ছবিটির যখন এটির বাংলার সাথে ছবিটির মুক্তি নিয়ে একটা অনুষ্ঠান হলো, সেখানে কোনো স্টার কাস্ট বা ছবির তারকা যারা কাস্টিং তাদেরই পেলাম না। এটা কি কত বড় হতাশাজনক! আপনি দেখেন, যে ছবিটি নিয়ে আলোচনা, যে ছবিটি নিয়ে সবাইকে আহ্বান জানাবেন মিডিয়ার মাধ্যমে, সেই ছবিতে নায়ক নায়িকা কেউই নেই। তো আমরা ছবির এই দুর্দশার সময়ও যদি এই অবস্থা হয়, যেই মানের ছবি হোক, সেই মানের ছবিতে আমরা কাউকে পাই না। আমি আবারও বারবার 12 ফেইলে বিষয়টা আসবো, যে বিধু বিনোদ চোপড়া সাচ এ গ্রেট প্রডিউসার, ডিরেক্টর এবং ফিল্মের ফিল্ম ম্যানিয়াক, বলবো ফিল্ম ম্যানিয়াক। কারণ এটিকে বলা হচ্ছে, 12 ফেলকে বলা হচ্ছে থ্রি ইডিয়টের কারিশমা বা টোটাল এর প্রাপ্তির জায়গাটা ছাড়িয়ে যাবে থ্রি ইডিয়টকেও। থ্রি ইডিয়ট রাজকুমার হিরানি বারবার ফ্রন্টে আসে, কিন্তু থ্রি ইডিয়ট বলি, পিকে বলি, বা হিরানির অনেকগুলো ছবি রয়েছে যেগুলোর পেছনের মূল কারিগর ছিলেন বিধু বিনোদ চোপড়া। এবং ডাঙ্কি আর 12 ফেল, এই দুটো ছবি আলাদা হয়ে গেল, আলাদা আলাদা ভাবে
নির্মাণ করলেন বিধুবিনোদ চোপড়া এবং রাজকুমার হিরানি, তাতে ক্রিটিক্সদের যে আলোচনা, যে সমালোচকদের যেই দারুণ প্রশংসা, তাতে 12 ফেইল সবার মন জয় করে ফেলছে। কারণ নিম্নবিত্তদের, মধ্যবিত্তদের নিয়ে অনেকেই কথা বলেন, ছবি দেখান, অনেক গ্রামগঞ্জের ছবি হয়, কিন্তু ভেতরটা টাচ করা খুবই কঠিন। প্রত্যেকটা জায়গায় পরাজয়ের যে গল্প, পরাজয়ের যে মোটিভেশন, এইটা যেভাবে দেখিয়েছে 12 ফেল ছবিতে, এটা অসাধারণ। এটা এটা কোনো মানে এটা বলার অপেক্ষা রাখে না। এবং যেমন হিরোর প্রথম শুরু দৃশ্যটাই থাকে, সে একটা গ্রামে, চাম্বাল গ্রামটার নাম, সেটিতে সবাই নকল করে পাশ করে, এবং মোটিভ নকল করার মোটিভ দেখায় যে পলিটিশিয়ানরা বা আশপাশের মানুষরা চায় যে তাদের ছাত্রছাত্রীরা খুব বেশি দূর না যাক, তারা যদি নকল করে পড়ে খুব বেশি দূর এগুতে পারবে না, সুতরাং এই সমাজটাকে সে শাসন করতে পারবে, এবং সেইভাবে এগোয়। এবং তার ভেতরে এই ছবিটার যে মূল হিরো, যাকে প্রথম মূলত মির্জাপুরে আমি দেখেছিলাম, এবং সেই তার বাবা অত্যন্ত সততার ভিতর দিয়ে বেড়ে ওঠে, এবং সততার একটা সিগনেচার হিসেবে দেখানো হয়। এবং এটা যদিও সত্য ঘটনা অবলম্বনে, তারপরও যেভাবে স্ক্রিন প্লে করা হয়েছে সত্যি অসাধারণ। একের পর এক বারবার আঘাত হয়, এবং প্রত্যেকটা মনে হবে আহ, যে খুব সিনেমাটিক ভাবে সাজানো হচ্ছে, মানে একের পর এক আঘাতগুলো পাচ্ছে, কিন্তু সেই আঘাতগুলো মনে হবে যে এটা আমাদের জীবনের অংশ। আমরা যখন হেরে যেতে থাকি তখন আবার কিভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। তো আমাদের দেশে যেমন প্রচুর ভণ্ড দেখবেন, প্রচুর ভণ্ড মোটিভেশনাল স্পিকার রয়েছে, যারা প্রচুর গলাবাজি করে, এবং তাদেরকে আমি সবসময় ডিজিটাল পীর বলি, ডিজিটাল মানে চোর বলি। এবং সেই জায়গা থেকে এরা এই ধরনের ছবি, একটা আহ, ভালো ছবি, একটা ভালো বই, একটা ভালো লেখা সবচেয়ে বড় মোটিভেশন তৈরি করতে পারে নিজের ভেতরে। কোনো গলাবাজি, কোনো মোটিভেশনাল স্পিকারের কথা আপনারা শুনবেন না, তাদের বিষয়গুলো নেওয়ার কিছু নেই। আপনি যদি কারো মতো হতে চান, কারো কথায় যদি আপনি প্রভাব পড়ে, তাহলে আপনি তখনই হেরে গেলেন, তখন আর আপনার মধ্যে সক্রিয়তা থাকলো না। তো এই ছেলে 12 ফেলে, এই ছেলেটি বারবার হেরে যায়, হেরে যাওয়ার পর আবার উঠে দাঁড়াতে চেষ্টা করে। এবং আমাদের বিসিএস ক্যাডারদের ভেতরে বিসিএস হওয়াটা নিয়ে এখন অনেক রকম দুর্নীতি চলে, কিন্তু বিসিএস হয়ে সরকারি প্রশাসনে জয়েন করা বা সরকারি চাকরিজীবী হওয়ার যে সংগ্রাম, এবং এর যে সুবিধা নেয়ার যে আকুতি, সেটা নানা রকম পলিটিক্যাল প্রসেসের ভেতর দিয়ে নিম্নবিত্তরা কজনই আর এগোতে পারে, বা মধ্যবিত্তরা কজনই আর সেই স্বপ্নের জায়গাটা ছুঁতে পারে। সেই জায়গাটা দারুণভাবে দেখেছি। শিক্ষা ব্যবস্থার দারুণ অবক্ষয় দেখেছি, এগুলো আমরা জানি না। একটা ছবি কোন রকম প্রেমের অতি বাহাদুরি নাই, কোনো গান নাই, এবং আহ, কোনো রকম আহ, থাকে না যে স্পেশাল ভাবে কিছু কমিক সিকোয়েন্স রাখা হবে, সেটি নাই, তারপরও আপনাকে বসিয়ে রাখবে একটানা। মনে হবে যে এটা তো আমার নিজেদের দেখা নিজের জীবনের একটা গল্প। তো আমি খুব স্ট্রাগল করা একটা ছেলে ঢাকা শহরে, সেই জায়গা থেকে আমি বারবার রিলেট করতে পারছিলাম। তো হেরে যাওয়া মানুষদেরও একটা দারুণ গল্প থাকে, সেই জায়গা থেকে অসাধারণ একটা ছবি 12 ফেল। আমার আজকের টপিক এটাই যে 12 ফেল নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন আমাদের দেশে চলচ্চিত্র এমন ভাবে তৈরি হচ্ছে। দুটো চলচ্চিত্রের কথা বলবো, কাজের কাগজে বউ, যেটা বাংলাদেশে 2024-এ প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে, এবং সেই ছবির যখন ঘোষণা হচ্ছে, ছবি মুক্তির যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে সেই ছবির তারকারা কেউই আসে নাই। তো এই হচ্ছে আমাদের ছবির অগ্রগতি। আর হচ্ছে পাশাপাশি একটা বড় ছবির খুব ডামাডোল পিটিয়ে যেই ছবিটা করা হচ্ছে, অপারেশন জ্যাকপট, সেই ছবির কে নির্মাণ করবে, সেই নির্মাণ কাকে দেওয়া হবে, সেই গবেষণা গিয়াসুদ্দিন সেলিম দীর্ঘ কয়েক বছর ধরে গবেষণা করেছিল, গবেষণার টাকাও তাকে দেওয়া হচ্ছিল, কিন্তু তাকে না দিয়ে একটা অন্য গ্রুপ অফ নির্মাতাকে দেওয়া হয়েছে সেই ছবিটির কাস্টিং যারা করা হয়েছে, তার ভেতরে সিয়াম এবং বাপ্পি টাকা ফেরত দিয়েছে কাজ করবে না বলে শুরুতেই। তো এই ছবির
থিঙ্কিং প্রসেস, থট প্রসেস, এই ছবির গবেষণা কোথায় হয়েছে, কিভাবে এগুচ্ছে ছবিটা, আমরা কিছুই জানি না। একটা ছবি নিয়ে একটা টিম, যে টিম এখন কাজ করছে অপারেশন জ্যাকপট, এই অপারেশন জ্যাকপটের টিমটা মাত্র কয়েক মাস আগে জয়েন করেছে, সুতরাং তারা কিভাবে হঠাৎ করে ছবিটা নামিয়ে দেবে সেটা একটা বিস্ময়কর ব্যাপার। সুতরাং আমরা হয় অতি জ্ঞানী, অতিরিক্ত মাত্রায় আমরা মানে থাকে না যে আহ, আমাদের আসলে জ্ঞান গরিমায় আমরা সুপার ফাস্ট, আমরা বিশাল কিছু করে দেখাতে পারি, কিন্তু আদতে গত কয়েক বছর ধরে টাচ করে, ইমোশনালি টাচ করে সেই ধরনের ছবি আমরা পাই না। নানান ভাবে তর্ক থাকে, রাহান রাফি দু একটা ছবি হিট করেছে, কিন্তু সেই জায়গা থেকে আপ টু দ্য মার্ক ছবি যে ইমোশনাল টাচ করে সেই জায়গায় ছবিগুলো আমরা একেবারে দেখি না। যাই হোক, কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং, শান্তিনিকেতন সহ একটা লম্বা ট্যুর দিয়ে ফিরলাম। ঢাকায় কোলাহলে বসে আছি। চলচ্চিত্র ও অন্যান্য বিষয় নিয়ে আমার এই আলাপটা চলতে থাকবে। আপনাদের মতামতগুলো জানাবেন। টুয়েলভ ফেল দেখেছেন এমন কোনো দর্শক, আমার সুমনোধ্যায়ী, আপনার মতামতগুলো শুনতে চাই। টুয়েলভ ফেল নিয়ে আমি আলাদা বিভিন্ন টপিকে কথা বলবো। আমি তো খুব বেশি রিভিউ দেই না, কিন্তু ছবি নিয়ে, ছবির গূঢ় অর্থ নিয়ে আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমাদের সিনেমা কিভাবে এগোবে, সে এগোনোর প্রসেসই তো আমরা হাঁটি না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আহ, এগুলো দেখে অন্তত শিখি, এগুলো বলে অন্তত কারো ভেতরে দেবার চেষ্টা করি যে না, এভাবে আসলে ছবি হয় না। ছবির আসলে একটা লম্বা জার্নি থাকতে হয় প্রি প্রোডাকশনে। ছবির শুটিংটা শুরু হয় মূলত একেবারে শেষ অধ্যায়, কিন্তু আমরা শুরুতেই আসলে শুটিংটা কবে শুরু করব, শেষ করে কোনো মতে কবে ছবিটা রিলিজ দিয়ে টাকাটা হালাল করব সেই জায়গাটা থাকি। সবাই ভালো থাকি, ভালো রাখি। আমার এই অগোছালো আলাপটা কেমন লাগলো তা জানাবেন। আমরাও নিশ্চয়ই একদিন দারুণ ছবি করে দেখাবো সেই প্রত্যাশায়, সেইভাবে এগোই আমরা। গুড লাক সবার প্রতি। আল্লাহ হাফেজ।